হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 21শে মে চলে এলাম আজকের আপডেট দিতে এবং আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু বিশ্বকাপ যে ফুটবল তাই নিয়েও একটা খবর আছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা কি ভারতীয়রা ফুটবল দেখতে পারবো না, মানে বিশ্বকাপ ফুটবল। তার কারণ সারা পৃথিবীর মধ্যে এই যে এই ইভেন্টটিকে এক নম্বরে রাখা হয়। আমরা কিন্তু প্রতিবারই বিশ্বকাপ ফুটবল দেখি, ভারতের দর্শকের উপর নির্ভরও করে থাকে ফিফা। কিন্তু ফিফার তরফ থেকে এবার যে অ্যামাউন্টটা ধার্য করা হয়েছে এই ব্রডকাস্ট রাইট কেনার জন্য, ভারত যদি কিনতে চায় তার জন্য 100 মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে। কেউ রাজি হয়নি, কোনো সম্প্রচার সংস্থাই এই অ্যামাউন্ট দিতে রাজি নয়। তারপর সেটা নামিয়ে নিয়ে আসা হয় 33 মিলিয়ন ডলারে, সেখানেও কেউ রাজি নয়। এখনও পর্যন্ত কিন্তু কোনো ঠিক হয়নি কোন সংস্থা দেখাবে। এবং দূরদর্শন যাতে দেখায় তার জন্য কিছু মানুষ চলে গিয়েছিল হাইকোর্টে, সেখানেও প্রসার ভারতী দেখাতে পারবো বলে এরকম কোনো দায়বদ্ধতা তারা দেখায়নি। ফলে আমাদের কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যেই থাকতে হচ্ছে যে বিশ্বকাপ ফুটবল আমরা দেখতে পারবো কি পারবো না। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, ফুটবল সম্প্রচারে কিন্তু লাভ খুব কম, ক্রিকেটে অনেক বেশি। তার কারণ হচ্ছে ফুটবল চলাকালীন কোনো অ্যাড চালানো যায় না। বাঁশি বাজার আগে পর্যন্ত মানুষ চালুও করে না, জানে শুরু হবে তার 5-10 মিনিট আগে চালু করে এবং ওই রাষ্ট্রগান দুই দলের মধ্যে যে হয় সেগুলোও দেখে, কিন্তু তার মধ্যে তো অ্যাড চলে না। বাঁশি বাজার আগে রাষ্ট্রগানের মধ্যে হয়তো একটুখানি সামান্য স্লটে দুই একটা অ্যাড চললেও চলতে পারে। আর যতক্ষণ খেলা চলে 90 মিনিট, মাঝের যে ব্রেক হয় সেই ব্রেকের সময় অ্যাড চালানো যায় বটে, কিন্তু সে সময় কজন মানুষ চালিয়ে রেখে দেয় টিভি, চ্যানেল ঘুরিয়ে অন্য কিছু দেখে। এই কারণে যেই খরচাটা ফুটবল সম্প্রচারের জন্য করা হয় সেই টাকাটা তুলতে পারে না, ফলে অনেক চ্যানেলই কিন্তু পিছিয়ে যাচ্ছে। তবে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হবে। ক্রিকেটের ক্ষেত্রে যেরকম লাভজনক, কেন? তার কারণ আপনি খেলা শুরুর আগে দেখুন বা খেলা মানে শেষ হওয়ার পরেও দেখুন না দেখুন, ব্রেকে দেখুন না দেখুন, প্রতিটা ওভারের মাঝে অ্যাড চালানো হবে। কোনো চোট লাগলে প্লেয়ারের তখনও অ্যাড, এবং কোনো প্লেয়ার আউট হলে তখনও অ্যাড। ফলে সেখানে লাভ অনেক বেশি, খেলাটাও অনেকক্ষণ ধরে চলে। একটা 20 ওভারের ম্যাচই তো প্রায় 4 ঘন্টা ধরে চলে, ওয়ানডে হলে তো কথাই নেই। তাই ক্রিকেটে প্রচুর লাভ তুলতে পারে এই ব্রডকাস্ট সংস্থাগুলো যারা দায়িত্ব নেয়। কিন্তু ফুটবলের ক্ষেত্রে এই একটা অসুবিধার কারণে আমাদের কিন্তু এই বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবুও এটা চাইবো যেন এই বাধা পেরিয়ে আমরা অন্তত পক্ষে ফুটবলটা দেখতে পারি। বাংলাদেশের ক্ষেত্রেও এরকমই একটা সংকট তৈরি হয়েছে। দেখা যাক, দুই দেশই কিন্তু ফুটবল প্রিয় মানুষজন এবং অবশ্যই ওয়ার্ল্ড কাপ তো দেখেই। এই জটটা কেটে যাক এই আশা করব। এবং আজকে যে আলোচনা শুরু করব সেটা হচ্ছে মনীষ পাণ্ডেকে দিয়ে। মনীষ পাণ্ডে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, ওই 44 রানের মতো করেছে, 30-এর ঘরে 33-34 বল খেলেছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেও কালকে যেহেতু লো স্কোরিং ছিল তাই প্লেয়ার অফ দ্য ম্যাচ ওই 40-এর ঘরে রান করেই হয়ে গিয়েছে, দলকে জিতিয়েছে। এখনও পর্যন্ত সমীকরণ বলছে জিতে আসার মানে প্লে অফে খেলার একটা আশা রয়েছে। পয়েন্টস টেবিল যেটা বলছে, দেখুন আরসিবি 1 নম্বর এবং আরসিবির এখনও একটা ম্যাচ বাকি আছে। সবাই 14টা করে ম্যাচ খেলবে, তো আরসিবির একটা ম্যাচ বাকি থাকতেই তারা 18 পয়েন্টসে রয়েছে। ফলে তাদের তো প্লে অফে জায়গা হয়ে গিয়েছে গুজরাট টাইটান্সের জন্য। আজকে আমি গুজরাটের জার্সি পরেই বসেছি, কারণ সিএসকের আর সেরকম কোনো আশা নেই, ক্ষীণ সমীকরণ রয়েছে। তবে আসছি সেই আলোচনায়। গুজরাট আজকে জিতে গেলে, চেন্নাই তো আউট হয়েই গেল, সেক্ষেত্রে গুজরাটও 18 চলে যাবে। আর গুজরাটে তো হয়েই গেছে জায়গা প্লে অফে, সানরাইজার হায়দ্রাবাদেরও হয়ে গেছে জায়গা। এই যে চতুর্থ জায়গার দৌড়, সেই দৌড়টায় মানে রয়েছে 5খানা দল। কেন? দেখুন, রাজস্থান রয়্যালস তার মধ্যে একই আছে, পাঞ্জাব, কলকাতা, চেন্নাই এবং দিল্লি। মুম্বাই আর এলএসজি তো একেবারেই আউট, এবং এলএসজি একেবারে সর্বশেষ স্থানে রয়েছে। কেন বললাম 5টা দল? প্রত্যেকেরই আর একটা করে ম্যাচ বাকি আছে। এবার রাজস্থান রয়্যালস যদি জিতে যায়, পরের যে ম্যাচটা রয়েছে রাজস্থানের শেষ ম্যাচটা যদি জিতে যায়, রাজস্থান 16 পয়েন্ট নিয়ে
ব্যাস প্লে অফে চলে গেল, আর কিন্তু বাকি 4টে দলের কোনো জায়গা রইলই না। কিন্তু যদি রাজস্থান হারে তাহলে রাজস্থান 14তেই আটকে যাবে। সেক্ষেত্রে পাঞ্জাব পরের ম্যাচ জিতলে 15 পয়েন্টস, কেকেআর পরের ম্যাচ জিতলে 15 পয়েন্টস, সিএসকে পরের ম্যাচ জিতলে 15 পয়েন্টস হলেও সিএসকে এবং দিল্লি দুই দলেরই কিন্তু আর চান্স থাকলো না এই পাঞ্জাব আর কেকেআর যদি জিতে যায়। মানে রাজস্থান জিতলে তো আর কারোরই চান্স নেই, আবার রাজস্থান হারলেও পাঞ্জাব আর কেকেআর জিতে গেলে বাকি আর কারোর চান্স থাকলো না। এবং ওই রাজস্থানও হারলো, পাঞ্জাবও হারলো, কেকেআরও হারলো, তারা ওই 13 আর 14-র মধ্যে আটকে গেল। এবং সিএসকে পরের ম্যাচ জিতলো বা ডিসি পরের ম্যাচ জিতলো, তারা গেল 14তে এবং রাজস্থানের সঙ্গে একই পয়েন্টসে রইল। সেক্ষেত্রেও রাজস্থান কিন্তু এগিয়ে আছে মানে রান রেটের বিচারে। ফলে এই দৌড়ে আমি 1 নম্বরে রাখছি রাজস্থানকে, চতুর্থ দল হিসেবে রাজস্থানই যাচ্ছে। আর রাজস্থান না যেতে পারলেও পাঞ্জাব এবং কেকেআরের সম্ভাবনা অধিক রয়েছে, সিএসকে ডিসির নেই বললেই চলে। সমীকরণটা বুঝিয়ে দিলাম। এবার আমরা আসি আজকের ম্যাচ নিয়ে। গতকালকে কারা বলেছিলেন যে জিতবে কেকেআর, অবশ্যই কমেন্টস নেব, লাস্টে আসছি। তবে আজকের ম্যাচ নিয়ে একটু আলোচনা করে নিই। আজকে গুজরাট বনাম চেন্নাই, এবং গুজরাট আজকে জিতে গেলেও তারা প্লে অফে আছে, হারলেও প্লে অফে আছে। তবে ওই একটা ক্ষীণ আশার আলো চেন্নাইয়েরও আজকে লাস্ট ম্যাচ, ফলে ওই সামান্য একটু আশা রয়েছে প্লে অফের জন্য সিএসকের, তবে পৌঁছাতে পারবে না এটাই ধরে নিন। আজকে সন্ধ্যে 7:30 থেকে খেলা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আসছি সেই আলোচনায়। তবে তার আগে দেখে নিই হেড টু হেড কী বলছে। এখনও পর্যন্ত 9 বার দেখা হয়েছে গুজরাট বনাম চেন্নাইয়ের, তার মধ্যে 5 বার কিন্তু গুজরাট জয়লাভ করেছে, 4 বার জিতেছে চেন্নাই। নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ নেই। এবার আমরা যেই স্টেডিয়ামে খেলা সেই স্টেডিয়ামের ব্যাপারে একটু জানাই। আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা আহমেদাবাদের, এবং এই মাঠে এখনও পর্যন্ত যতগুলো দলের সঙ্গে গুজরাট খেলেছে বা গুজরাটের স্ট্যাটিস্টিক হচ্ছে এই মাঠে 29খানা ম্যাচ হয়েছে, তার মধ্যে 17টায় জয়লাভ করেছে, 12টাতে তারা হেরেছে। নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ নেই। এবং এটাও জানিয়ে রাখি যে গুজরাট বনাম চেন্নাই এই মাঠে 4 বার মুখোমুখি হয়েছে, রেশিও 50-50, 2 বার জয়লাভ করেছে গুজরাট, 2 বার জয়লাভ করেছে চেন্নাই। এটা গেল এই মাঠের যে স্ট্যাটস সেটা। আসি যে জয়ের কতটা প্রবাবিলিটি কোন দলের সেই নিয়ে আলোচনায়। আজকে সন্ধ্যে 7:30 থেকে খেলা, এবং আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু গুজরাটকে এগিয়ে রাখা হয়েছে। বলা হচ্ছে যে 57% গুজরাটের জয়ের চান্স এবং চেন্নাইয়ের 43%। টি20-র এই যে আইপিএল তার 74খানা যে গ্রুপ লিগের ম্যাচ, তার মধ্যে এটা 66তম ম্যাচ। এই ম্যাচটা হয়ে গেলে আর 8খানা ম্যাচ বাকি থাকবে, সবারই অনেকের শেষ হয়ে যাবে, যেমন গুজরাট আর চেন্নাইয়ের শেষ হয়ে যাবে ম্যাচ, বাকিদের মিলিয়ে 8টা ম্যাচ আর বাকি থাকছে, সবারই একটা একটা করে ম্যাচ বাকি রয়েছে। তো আজ থেকে শুরু হচ্ছে আর কি, আর লাস্ট ম্যাচ খেলার যে একেবারে এন্ড, লিগের এন্ড সেটা। এবার আসি যে আজকের এই যে ম্যাচ, সেই ম্যাচের ওয়েদার কীরকম থাকবে, বৃষ্টির চান্স আছে কি না সমস্তটা দেখে নিই। বৃষ্টির চান্স এই মুহূর্তে আহমেদাবাদে নেই, তাও একবার দেখে নেওয়া। তো আপনাদের দেখাই, আহমেদাবাদে সরাসরি চলে যাব। আহমেদাবাদ ঠিক এই জায়গাতে, আর একটু জুম করব, এই হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদে আজকে যখন সন্ধেবেলায় 7টা 7:30 থেকে খেলা শুরু হবে, 8টাতেই রাখলাম, সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে আহমেদাবাদে 15 কিলোমিটারের মতো, এমন কিছু বেশি বা কম কিছুই নয়, ওই ন্যাচারাল ব্যাপার। আর বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির পরিমাণেও যদি দেখি বৃষ্টি নেই বললেই চলে। তাপমাত্রা থাকবে যখন খেলা চলবে 38-এর মতো, গরম একটু থাকবে, ড্রাইনেস থাকবে, ফলে জল বেশি করে অবশ্যই খেতে হবে। সেই ট্রিটমেন্ট তো টিমের তরফ থেকে করাই হয়, কোনো আবহাওয়ার সতর্কতা নেই। এবং দৃষ্টিপাতে যদি যাই তাহলে কোনো রকম ডিউ ফ্যাক্টরও থাকছে না। আবহাওয়ার আপডেট দিয়ে দিলাম। এবার আসি আজকের গতকালকের ম্যাচ তার সামারিতে, এবং তারপর আমরা আপনাদের কমেন্টসও নেব। তো গতকালকের ম্যাচের সামারি, কেকেআর তো জয়লাভ করেছে, এবং প্রথমে ব্যাট করেছিল
মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে 8 উইকেটে 20 ওভারে তোলে 147 রান। তার এগেনস্টে খেলতে নেমে 18 ওভার 5 বলে 6 উইকেট হারিয়ে কেকেআর 148 তুলে দিয়েছে। 7 বল বাকি থাকতে 4 উইকেটে কেকেআর জয়লাভ করে ফেলেছে। এবং মনীষ পান্ডে 33 বলে 45 এই পারফরমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। প্রথমে যে মুম্বাই ব্যাট করেছিল, মুম্বাইয়ের টপ 3 ব্যাটার হচ্ছে করভিন বস্ট 18 বলে 32 নট আউট, হার্দিক পান্ডিয়া 27 বলে 26, তিলক ভার্মা 32 বলে 20। তাও কিন্তু ম্যাচটা জিততে পারেনি। অন্যদিকে কলকাতার হয়ে যারা বল করেছে তাদের মধ্যে টপ 3 বোলার হচ্ছে ক্যামেরন গ্রিন 3 ওভার বল করে 23 রান দিয়ে 2 উইকেট, সৌরভ দুবে 4 ওভার বল করে 34 রান দিয়ে 2 উইকেট এবং কার্তিক ত্যাগী 4 ওভার বল করে 37 রান দিয়ে 2 উইকেট। কলকাতার হয়ে টপ ব্যাটার তো মনীষ পান্ডে 33 বলে 45 প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে। এছাড়াও রবমান পাওয়েল 30 বলে 40 এবং আজিঙ্কে রাহানে 17 বলে 21। করভিন বস্ট ব্যাটিং পারফরমেন্সের দিক থেকেও দেখা যাচ্ছে 3 ওভার বল করে 30 রান দিয়ে 3 উইকেট, দীপক চাহার 3 ওভার বল করে 23 রান দিয়ে 1 উইকেট, আল্লাহ গজনাফার 4 ওভার বল করে 25 রান দিয়ে 1 উইকেট। করভিন বস্ট মানে মুম্বাই যদি জিততো কালকে করভিন বস্ট হতো প্লেয়ার অফ দ্য ম্যাচ, কারণ 18 বলে 32 নট আউট, আবার 3 ওভার বল করে 30 রান দিয়ে 3 উইকেট। কালকের কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ আমার মতে করভিন বস্ট, যদিও জিততে পারেনি মুম্বাই। এবার আসবো সর্বশেষ আপনাদের কমেন্টসে। গতকাল কারা কারা বলেছিলেন যে জিততে পারে কেকেআর, সেই কমেন্টসগুলো নিয়ে নেব। চলে এলাম কমেন্টসে এবং আমি আপনাদের সামনেই লাইক এবং লাভ দেব। প্রথমেই কিন্তু আহাসুনুল হাসান লিখেছে কেকেআর, একদম ঠিক। তারপরে রমিত দাস কেকেআর লিখেছে, মুম্বাই ভুল কেকেআর জিতবে 100% লিখেছে মৌসুমি লাহিরি, লাইক অ্যান্ড লাভ। এমআই ভুল ম্যাক্সিমামই অনেকেই এমআই লিখেছে। আচ্ছা কেকেআর শুভময় পুরকাইত, লাইক অ্যান্ড লাভ। দাদা এমআই উইন ভুল, কেকেআর উইন লিখেছে মোহাম্মদ সাগর, লাইক অ্যান্ড লাভ। কেকেআর উইন লিখেছে জয় গোপাল, লাইক অ্যান্ড লাভ। কেকেআর জিতবে লিখেছে চন্দনা অধিকারী, লাইক অ্যান্ড লাভ। আজকে আশা করছি মুম্বাই জিতবে ভুল, কেকেআর উইন আরিফ খান, লাইক অ্যান্ড লাভ। এমআই আচ্ছা নন্দিতা অধিকারী বোধহয় আগেও দিলেন, এনিওয়ে যাই হোক, নন্দিতা অধিকারী এই যে কেকেআর জিতবে দিয়ে দিলাম। কাজল খান, দাদা আমি বাংলাদেশ থেকে, এমডি কাজল খান কলকাতা বিগ বাজার, আশা করি কমেন্টসে জানাবেন প্লিজ। এমডি কাজল খান বাংলাদেশ থেকে, বুঝলাম না আমি কমেন্টসটা। কলকাতা বিগ বাজার আমি বুঝলাম না কমেন্টসটা, সরি। শুভজিৎ রয় লিখেছে কলকাতা, একদম ঠিক। কেকেআর উইন লিখেছে পঙ্কজ দাস, ওকে, লাইক অ্যান্ড লাভ। মুম্বাই কেকেআর। রিয়া আচ্ছা খুব চালাক তো, মুম্বাইও লিখেছে আর কেকেআরও লিখেছে, একই তিন জায়গায় কমেন্টসে, দুবার মুম্বাই একবার কেকেআর, দেবো না আমি কোনো লাইক। আশিক মোল্লা লিখেছে কেকেআর উইন, লাইক অ্যান্ড লাভ। মুম্বাই আচ্ছা। প্রিয়ান্ত দাস লিখেছে আই এম কেকেআর উইন দ্য ম্যাচ, ওকে, লাইক অ্যান্ড লাভ। এমআই কেকেআর 100% লিখেছে রিস্টার। আচ্ছা কেকেআর উইন মোহাম্মদ সৈফুল ইসলাম, মুম্বাই কেকেআর। সুপ্রিয় হাইট, লাইক অ্যান্ড লাভ, কেকেআর উইন। সুশান্ত মাহাতো, লাইক অ্যান্ড লাভ। রিজুয়ানুর রহমান কেকেআর, লাইক অ্যান্ড লাভ। আমার মনে হয় জাদেজাকে দলে নেওয়া উচিত ছিল, বলছে তো অফিসিয়ালি বিশ্রাম দিয়েছে। আচ্ছা আমি ওকে সাপোর্ট করি, আচ্ছা মানে জাদেজার কথা, ওকে। আজ এমআই জিতবে কেকেআর উইন। সাবিকুল শেখ কলকাতা জিতবে লিখেছে বাংলাদেশ থেকে শিপন 007। এমআই নাইট রাইডার্স 4 দলের মধ্যে আসতে পারবে না, নাইট রাইডার্স না, হ্যাঁ সম্ভাবনা কম, কিন্তু তাও সমীকরণে টিকে আছে। কেকেআর আচ্ছা লিখেছে এটা শক্তিব্রত চক্রবর্তী, ওকে। কেকেআর উইন লিখেছে রূপ পাল, কেকেআর লিখেছে সমশ্রী চক্রবর্তী, লাইক, গুড নিউজ, ওকে। কেকেআর শেখ হাসান
কেকেআর উইন শম্পা চক্রবর্তীও কিন্তু মোটামুটি রেগুলারই আমাদের কমেন্টস করছেন। সুমীর মণ্ডল কেকেআর আর দুটো নেব, কুশ কুমার রয় অ্যান্ড আনোয়ার মণ্ডল, লাইক অ্যান্ড লাভ। আরও অনেক কমেন্টস ছিল, মোটামুটি নিলাম যতটা সম্ভব হলো। তো এই ছিল গিয়ে আজকের আলোচনা। খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে জুড়ে থাকবেন। আজকে কারা জিতবে অবশ্যই কমেন্টসে জানাবেন, যে গুজরাট নাকি চেন্নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে দেখা হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।